এই যে ভদ্রলোক যার বই নিয়ে আমরা আলোচনা করার কথা ছিল, আমি ঠিক এখানে এসে অন্য কথা শুনলাম। আমি ভাবছিলাম নগুগি ওয়াতিঙ্গুর বই নিয়ে আলোচনা হবে, সেটাই ইমপ্রেশন আমাকে ইউপিএল থেকে দেওয়া হয়েছিল। তো বইটা আমি পড়ার চেষ্টা করলাম, দেখলাম যে ভদ্রলোকের দেশ কেনিয়া এবং তিনি উপন্যাস লিখতেন ইংরেজি ভাষায়। নাম ছিল জেমস নগুগি। উইপ নট চাইল্ড একটা প্রথম উপন্যাস, তার বের হয় 1964 সনে। এরপর আরেকটা হলো রিভার বিটুইন, এইটা তিনি আগে লিখেছিলেন, এগুলি 60-এর দশকের লেখাটা। তারপর আরেকটা বেরোলো গ্রেইন অফ উইট। তারপর 1977 সনে একটা বই বেরোলো পেটালস অফ ব্লাড। আমরা জানি 50-এর দশকে কেনিয়াতে একটা বিরাট আমাদের দেশের 1857 সনের বিদ্রোহের মতো একটা বড় গণ অভ্যুত্থান হয়েছিল উপনিবেশের শক্তির বিরুদ্ধে। এটা করা ইংরেজিতে বলে মাও মাও, আর কেনিয়ার এই গিউকো ভাষায় বলে মাঝি মাঝি। তো সেই বিদ্রোহের স্মৃতি তিনি ধারণ করেছেন তার এই পেটালস অফ ব্লাডে। এরপরে তিনি একটি সিদ্ধান্ত নিলেন, তিনি আর ইংরেজিতে লিখবেন না, মাতৃভাষায় লিখবেন, কিন্তু বক্তৃতাগুলো উনি ইংরেজিতেই দিতেন। সেই বক্তৃতারই একটা হলো এই বইটা। এটা তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা আকারে দিয়েছিলেন সেই 80-এর দশকের গোড়ায়। 1986 সনে এটা বই আকারে বের হয়, ডিকলোনাইজিং দ্য মাইন্ড। তো এইটার অনুবাদ হচ্ছে মনোজগতের উপনিবেশায়ন। আপনারা এর মধ্যে অনুবাদের সমস্যাটা দেখতে পাবেন। দি মাইন্ডের অনুবাদ হচ্ছে মনোজগৎ, মানে অনুবাদে একটু স্বাধীনতা নিতে হয়। কিন্তু দি মাইন্ডের অনুবাদ তো বাংলায় আমরা শুধু মনে করি। যদি মন না হয় আমরা মানুষ হই কীভাবে? মনের উষ হয়েছে যার মধ্যে, উষ মানে উদয় হয়েছে, তাকে মানুষ বলে। মানুষকে সংজ্ঞায়িত করা হচ্ছে মন নিয়ে, কিন্তু মন কি জিনিস? মানে মনের নিকটতম তুলনা হচ্ছে মানব জাতির ইতিহাসে ভাষা। সেই জন্য ভাষা এবং মন প্রায় কার্যক্ষেত্রে সমার্থক। অন্যান্য প্রাণীর মধ্যে তো প্রাণ আছে, আমরা যাদেরকে ডোমেস্টিকেট করেছি, গৃহপালিত প্রাণীতে পরিণত করেছি, তাদের সকলেরই প্রাণ আছে। কাজেই অথচ আমরা বলছি তার মন নেই। মন থাকলে সে মানুষ হবে। আসলে তার নাই কি? আমরা যে সশব্দ ভাষা করি, অর্থাৎ একটা শব্দ উচ্চারণ করি, একটা ধ্বনি উচ্চারণ করি, তা থেকে অর্থ পতিত হয়। মেঘ থেকে যেমন বৃষ্টি পড়ে, ইংরেজিতে বলে প্রিসিপিটেশন। আমাদের অর্থপাত হয় বৃষ্টিপাতের মতো। অনেকের ধারণা আল্লাহ তাআলা আগে জিনিসপত্র তৈরি করে তাতে নাম দিয়েছেন, কিন্তু আমি যে দৃষ্টিভঙ্গিতে বলছি, এই জাতীয় পণ্ডিত যারা, তারা বলেন যে আগে নাম তৈরি করা হয়েছে, নামের সাথে ফিট করার জন্য বিভিন্ন জিনিস বানানো হয়েছে। তো আরেকটা আজকের বক্তৃতা শুনে আমার যেটা মনে হলো, আল্লাহ মানুষকে ভাষা দিয়েছেন মনের ভাব যতটা না প্রকাশ করার জন্যে, তার চেয়ে অনেক বেশি গোপন করার জন্যে। এইটাকে আমরা বলি একাডেমিক ভাষা। আমি একাডেমিক ভাষায় কথা বলতে পারি না, আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন। এই বই ভদ্রলোক যদি বেঁচে থাকেন, নগুগি সাহেব, তার বয়স 86 বছর হবে, 1938-এ তার জন্ম। আশা করি তিনি বেঁচে আছেন। তার বই, তার ভাষায় বলছি, প্রায় 30টি ভাষায় অনুবাদ হয়েছে 2015 সন পর্যন্ত, এখন নিশ্চয় আরও হচ্ছে। তো তিনি তার বইয়ের, এই বইটা ডিকলোনাইজিং মাইন্ডের অনুবাদ হয়েছে প্রায় 30 ভাষায়। 1986-তে বই ছাপা হয়েছে, আজ প্রায় 35 বছরের বেশি হলো। তো সেই বইয়ের কুর্দিশ ভাষার অনুবাদে তিনি একটা ভূমিকা লিখেছেন। আমি সেটা দিয়ে শুরু করি। কুর্দিশ ভূমিকাটা ছোট। এই ভূমিকা উনি বলছেন, আপনি পৃথিবীতে যত ভাষা আছে সবই শিখেছেন, ধরুন এটা সম্ভব নয় কারো পক্ষেই, এটা মানসিক খেলা আর কি। কিন্তু আপনি নিজের ভাষা, নিজের বলতে আপনার মায়ের কাছে যে ভাষা শিখেছেন, বা নিজের দেশে আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাথে যে ভাষায় আলাপ করেন, সেটা আপনি শেখেননি, মানে সেটা আপনি জানেন না, বা সেটাকে আপনি অবহেলা করেন। আপনার এই পরিস্থিতিকে কি বলা হবে? উনি এটা বলছেন গোলামি, ইংরেজিতে বলছে এনস্লেভমেন্ট। আর যদি আপনি নিজের ভাষা, নিজের সংস্কৃতি আছে, এরপরে পৃথিবীর 10 ভাষা শিখেছেন, এইটা হবে তার ভাষায় এম্পাওয়ারমেন্ট। এটা হলো প্রভুত্ব, শক্তি অর্জন করা। এই পার্থক্যটা তার ইংরেজিতে কি আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই, যেহেতু আমরা তো অনুবাদই করছি, আমি একটা প্র্যাকটিক্যাল ট্রান্সলেশন করি। উনি বলছেন, ইফ ইউ নো অল দি ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইউ ডোন্ট নো ইয়োর মাদার টং অর দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইয়োর কালচার, দ্যাট ইজ এনস্লেভমেন্ট। But if you know your mother tongue or the language of your culture and add all other languages to it, that is empowerment.
তাহলে গোলামি এবং প্রভুত্বের মধ্যে পার্থক্য, গোলামি এবং মনিবের মধ্যে পার্থক্য হচ্ছে এইটুকুই। আমাদের দেশে এখন যে প্রশ্ন তুলেছেন গোলামেরা, এরা হচ্ছে প্রায় 80 বছর আগে ইংরেজ শাসনের অবসান হয়েছে বলে আমরা শুনেছি গুজবে। কিন্তু তখন প্রশ্ন দাঁড়িয়েছিল, ইংরেজ শাসনের আগে বলা হয়েছিল ইংরেজরা চলে গেলে আমরা দেশীয় ভাষায় শিক্ষা দেব যেন দ্রুত দেশের শিক্ষা বিস্তার হয়। আপনি আসল ঘটনা যেতে হবে। তো দ্রুত কিভাবে বিস্তার হবে? ইংরেজরা যেদিন চলে যাচ্ছেন 40-এর দশকে, তখনকার সরকারি তথ্য অনুসারে যে অংশ নিয়ে এই পূর্ব বাংলা, যেটা তৎকালে পূর্ববঙ্গ প্রদেশ হয়েছিল, পরে যেটা পূর্ব পাকিস্তান ক্রমে বাংলাদেশ হয়েছে, এখানে তাদের ভাষায় সাক্ষরতা, যারা পড়াশোনা করতে পারে, লিখতে জানে নাম, এমন লোকের সংখ্যা ছিল 100-র মধ্যে 6। এই হচ্ছে আমাদের দেশের উপনিবেশবাদ শেষ হয়ে যাওয়ার পর্যায়ের গল্প। 1940 থেকে 1970, মাত্র 30 বছর। এর মধ্যে ভারত পাকিস্তানে অনেক পানি নয়, নদী দিয়ে অনেক রক্ত বয়ে গেছে, আপনারা জানেন। কিন্তু মহাত্মা গান্ধীর দেশে ওখানে তর্ক হলো যে কি হিন্দি হবে, তাহলে সারা ভারতের ঐক্যের ভাষা হবে হিন্দি। এটার বিরুদ্ধে প্রবল আন্দোলন হলো দক্ষিণে। বাংলাদেশের লোকদের মধ্যে এক পেশেমি কাজ করে যে তারা মনে করে আমরাই শুধু রক্ত দিয়েছি ভাষার জন্যে, কিন্তু তামিলরা আরো বেশি রক্ত দিয়েছে যদি সামান্য পরে। বাংলাদেশের আন্দোলনের পরপরই সেখানে আন্দোলন 50-এর দশকে 60-এর দশকে হয়েছে, এবং অনেক লোকে তেলুগু অঞ্চলে একজন একেবারে প্রাণ দিয়েছে অনশন করে। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশকে আলাদা প্রদেশ করার জন্য। তো পাকিস্তানেও এই সমস্যা ছিল, বাংলা হবে না উর্দু হবে, এই সমস্যার কারণে তখন আমাদের মধ্যে একেবারে দেশপ্রেম উথলে উঠেছিল যে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। রাষ্ট্রভাষার মানেটা কি? উচ্চশিক্ষার ভাষা হবে, আদালতের ভাষা হবে, সরকারি দপ্তরের ভাষা হবে, অন্য কথা বাদ দেন, এই 3টা হবে। এর নামে হচ্ছে রাষ্ট্রভাষা। ভারতে এটার নাম দিয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে দাপ্তরিক ভাষা, এরকম অনুবাদ করতে পারেন। তো আমরা এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হঠাৎ করে ইংলিশ ভার্সন চালু করেছি। আগে তো ছিলই পরম্পরাক্রমে একটা ইংরেজি আমলে। আমরা ক্যাডেট কলেজগুলি করলাম পাকিস্তান আমলে ইংরেজি মাধ্যমে, ক্লাস 7 থেকে পড়ানো শুরু করলেন না। এর পেছনে যুক্তিটা কি? আমরা এখনো সেদিন আমার সাথে A.G. মাহমুদ সাহেবের দেখা হয়েছিল, যিনি বিমান বাহিনীর প্রধান ছিলেন। আমি যখন এই কথাটাই এক জায়গায় বলছিলাম, উনি যাওয়ার সময় আমাকে, ভদ্রলোক তো সামনাসামনি প্রতিবাদ করেন নাই, দেখে কানে গেল, ইয়াং ম্যান, এখন বুঝবেন না ইংরেজির কি মর্যাদা, আপনার এখনো বয়স হয় নাই। তা আমি, ওনার বয়স 90-91। তা আমি বলছি ইংরেজি তো অবশ্যই মর্যাদাবান ভাষা। সমস্যাটা হচ্ছে আমরা কি বাংলা এবং ইংরেজি শিখবো নাকি বাংলা বাদ দিয়ে ইংরেজি শিখবো? আপনারা জানেন 3 বছরের বাচ্চাদের কিন্ডার গার্ডেনগুলিতে শুধু ইংরেজিতে পড়ানো হচ্ছে। এইটা হচ্ছে বাংলা বাদ দিয়ে ইংরেজি শেখানোর একটা চেষ্টা। আমার স্বাধীনতা থাকলে আমি বলতাম অপচেষ্টা, এবং সেটার কুফল বলতে শুরু করেছে, যা আপনারা সুফলে বলতে পারেন। যেমন এখন আমাদের তরুণ প্রজন্ম বলছে আমরা জেন জি। এই জিটা আমি প্রথমে বুঝতাম না, আমেরিকায় গিয়ে জেড কে জি বলে ওরা। আমি তো উচ্চারণ করতে পারি না, যেটা আমার দোষ আছে। তো এই যে জেন জি বলা, এটাতে দেয়ালে লিখছে। এখন এটা মনে করতে পারেন যে আমরা হয়তো এই অভ্যুত্থানের বিরোধিতা করতেছি, এটা না। এই অভ্যুত্থানের মানেটা কি এটাও বলতে হবে। এই অভ্যুত্থান অলরেডি পরাধীন হয়ে আছে। এইটা হচ্ছে আমাদের ট্র্যাজেডি। ট্র্যাজেডি কাকে বলে? আপনি যদি ডান দিকের গাড়িকে বাঁচাতে যান, বাম দিকের মানুষজনকে চাপা দেবেন, অথবা বাম দিককে বাঁচাতে গেলে ডান দিকে চাপা দেবেন। যখন মানুষ এই দ্বিধার মধ্যে পড়ে, এটা অনেক প্রাচীন ধ্রুপদী সংজ্ঞা ট্র্যাজেডির। যখন দুই পরিণতি যেটাই বেছে নেন না কেন, আপনাকে দুঃখ করতে হবে। এখন নিশ্চয়ই শেখ হাসিনা খুব ভালো ছিলেন না, এটা তো বলা বাহুল্য, অন্তত আজকে। কিন্তু জেন জি শেখ হাসিনা চেয়ে ভালো কিনা সেটা এখনো পরীক্ষা দিতে হবে। কিন্তু যদি দুটো একই হয়, তাহলে আপনি ট্র্যাজেডিতে পড়েছেন। আমার সমস্যা হচ্ছে কি, জেন জি এটা আসলো কোথা থেকে? নিজের দেশে আমরা উপনিবেশ করার সময় যে কারণেই হোক, ইংরেজরা ইংরেজি ভাষা আমাদের শিখিয়েছিলেন বা আমরা শিখতে চেয়েছিলাম। সেই কাহিনীর পুনরাবৃত্তির প্রয়োজন নেই। কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার আগে থেকে লোকের নিজের খরচ ইংরেজি শিখছিল। একটা ছিল ব্যবসার প্রয়োজনে, তার পরবর্তীকালে হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনে, অর্থাৎ সরকারি চাকরি। 1835-এ যে মিনিটস অফ এডুকেশন বলি, তার 10 বছর পরে লর্ড হার্ডিঞ্জের আমলে প্রথম আইন করা হয় যে এখন থেকে সরকারি চাকরি করতে হলে, ওই কেরানির চাকরি করতে ইংরেজি জানতেই হবে। তখন মানুষ বাধ্য হয়ে লোকের দলে দলে ওই ইংরেজির ধর্মে প্রবেশ করা শুরু করলো। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, তেমন ফি দীনিল ইংরেজি মানুষ ধরা শুরু করেছে তবে তবে, বুঝতে পারছেন না? তারপরে এই যে আমরা আরেকটা আমি বলি,
উডের ডেসপাচ যেটার উল্লেখ কেউ একজন করলেন এখানে, যে উডের ডেসপাচে কিন্তু কোথাও বলা হয় নাই নিম্ন শিক্ষা ইংরেজি ভাষায় দিতে হবে। ওরা সবসময় শব্দটা লিখছে দাসেদের ভাষায় দেওয়া হইবে এই শিক্ষা। ইংরেজি শব্দটা হচ্ছে ভার্নাকুলার। ভার্নাকুলার মানে হচ্ছে বর্ণের ভাষা। বর্ণ শব্দটা সংস্কৃত থেকে ল্যাটিনে গেছে, বার্না হয়েছে। ভার্নাকুলার মানে হচ্ছে নিচু লোকদের, ছোট লোকদের, দাসেদের ভাষা। বাংলা থেকে শুরু করে দেশের সমস্ত ভাষাকে, এখন পরে বলছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, কিন্তু জেনারেলি বলতো ভার্নাকুলার। সেই ভাষা চড়তে চড়তে 1970-এ রওনক জাহান যখন পাকিস্তান ফেলিওর ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন নামক বই লিখেছেন, হার্ভার্ডে পিএইচডি করেছেন, সেটাতে লেখা আছে ভার্নাকুলার এলিট। মানে শেখ মুজিবুর রহমান হচ্ছে ভার্নাকুলার এলিট, মানে দাসদের নেতা। দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। উনি তো জেনে লেখেন নাই, অর্থাৎ ভাষায় চিন্তা করে। আমি এটাই বলছি, ওনারা যে কথাটা বললেন ভাষায় চিন্তা, আমরা ভাষার মধ্য দিয়ে চিন্তা করি না। ভাষা ছাড়া চিন্তা করা যায় কিনা এরকম পরীক্ষা চলতে পারে, কিন্তু আমাদের নিজা ঠিকই বলেছে, আমরা যখন নীরব থাকি তখন আমরা চিন্তাই তো করি ভাষাতে। তো এই জন্য বলবো, আমাদের এখানে ভাষার, দেশীয় ভাষা বাংলা ভাষা সম্পর্কে কথা হচ্ছে। আমাদের দু একজন মেজর প্রফেসর বখতিয়ার আহমেদের কথার মধ্যে আমি একটা দেখলাম যে ভাষাকে যাদের লিখিত ভাষা ছিল, যাদের ছিল না। আমাদের লিখিত ভাষা ইংরেজি ভাষার চেয়ে অনেক বেশি প্রাচীন। আপনি তো সংস্কৃতের কথাই বলেন, ইংরেজিটা সংস্কৃতকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দিল, তার সাথে হয়তো পালীয় মর্যাদা। বাংলা এবং এই জাতীয় দেশীয় ভাষা, গুজরাটি, মারাঠি, তামিল তো বহু পুরনো ভাষা, এগুলো কোনোটাই ইংরেজির চেয়ে বয়সে কম নয়। আপনার ইংরেজি, ফরাসি, জার্মান প্রতি সবই হচ্ছে আধুনিক ভাষা। ইউরোপে যেটাকে আমরা আধুনিকতার উদ্ভব বলি, তার অনেকগুলো সংজ্ঞা আছে, এই বদলের আধুনিকতা নয়। ভাষার দিক থেকে দেখলে এগুলি 500-700 বছর আগে বা বড় জোর 1000 বছর আগে সব ভাষার উদ্ভব হয়েছে। এখন আর একটা কথা বলি, আমাদের এখানে সমস্যা, যেমন অন্য ভাষায় কথা বললে যে অসুবিধা বোধ করি লোকা, ইংরেজি নিয়ে আমরা যেরকম গৌরব বোধ করি, কিন্তু আমাদের কেউ যদি উর্দুতে কথা বলে আমরা একটু অস্বস্তি বোধ করি। হিন্দিতে বললে তো করবোই, কিন্তু হিন্দু বাচ্চারা বলে, যেহেতু সিনেমা দেখে, এইভাবে অর্থাৎ মনোজগতের উপনিবেশ এভাবেই হয়। আপনাদেরকে একটা উদাহরণ দিই, জার্মানি এবং ফরাসি গত 200 বছরে পরস্পরের দেশকে প্রত্যেকে 2-3 করে দখল করেছে, কিন্তু কোনো ফরাসিকে জার্মান ভাষা ঘৃণা করতে দেখা যায় না, কোনো জার্মানকে ফরাসি ভাষা ঘৃণা করতে দেখা যায় না। তারা পরস্পরের ভাষা শেখে, এখনও শেখে, কথাও বলে। জাঁ পল সার্ত্রের মতো লোক জার্মানি থেকে পড়াশোনা করেছেন, যার কারণ জার্মানিতে তার বড় গুরু হাইডেগার। এখন জার্মানির লোকেরা আইসা প্যারিসে বসে সবসময় ফ্রেঞ্চ শিখতেছেন, তাদের গুরু হয়তো ক্লদ লেভি-স্ট্রস অথবা জাক লাকা অথবা কেউ এরকম, অথবা মিশেল ফুকো। এই যে পরস্পরের মধ্যে কোনো রকমের প্রতিযোগিতা আছে, কিন্তু ঘৃণা নাই। আরও একটা তথ্য আমি ফ্রান্স ফানোর বই পড়ে জানলাম যে পাকিস্তানি সেনারা বাংলাদেশে নারী ধর্ষণ করেছে যুদ্ধের সময়, এবং তারা অন্যান্য আলজেরিয়াতে করেছে, কিন্তু ফ্রান্সের লোকেরা জার্মান মেয়েদের, জার্মান সৈনিকেরা দখলকৃত ফ্রান্সের মেয়েদের রেপ করেছে, এমন কোনো ঘটনার রিপোর্ট পাওয়া যায় না। অন্তত ফ্রান্স ফানো তার রেচার্ড অফ দি আর্ট বইতে কথা লিখেছেন, কলোনিয়াল ওয়ার্স অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার নামক 5ম অধ্যায়ে। তো এই জন্য আমি বলছি, অনেকগুলো ব্যাপার এখানে আছে। ইংরেজদের সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র যাকে বলা হয় এটা যোগাযোগের নয়, এটা হচ্ছে প্রভুত্বের এবং গোলামীর। আমাদের দেশগুলিকে তারা যে নিম্নমানের মনে করেছে এবং মনে করেছে আমাদেরকে তাদের ভাষা শিখিয়ে তারা সভ্য করছে, যে কথার নাম দিচ্ছে সিভিলাইজিং মিশন। এটা ফরাসি থেকে অনুবাদ হয়েছে ইংরেজিতে। তার মানে কি, তারা প্রথমে ধর্ম শেখাবে এবং আস্তে আস্তে ভাষা শেখাবে। সেই ধর্মটা শেখাতে পারে নাই, কিন্তু ভাষাটা শেখাতে পেরেছে। তার মজা হচ্ছে কি, তারা চলে যাওয়ার পরে ওই ভাষাটা আমরাই আপন প্রাণে, আপন কারণে আঁকড়ে ধরেছি, আমাদের বিভিন্ন শ্রেণী। যে জিনিসটা আমরা প্রায় বলি ডিভাইড অ্যান্ড রুল, এটা সব কলোনিয়াল শক্তি প্রয়োগ করেছে। আমাদের এখানে ডিভাইড অ্যান্ড রুল বলতে আমরা সাধারণত যেটা মনে করি হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বোধ হয়, এটাকে কাজে লাগিয়েছে ইংরেজরা। কিন্তু সবচেয়ে বড় যেটা কাজে লাগিয়েছে, যেটা এখন আমরা ভুলে যেতে খুব তৎপর, সেটা হচ্ছে বড় লোক ছোট লোক, ধনী দরিদ্রের মধ্যে ভেদাভেদ করা। এই ডিভাইড অ্যান্ড রুল হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ডিভাইড অ্যান্ড রুল, যে কারণে ইংরেজি যারা জানে এবং ইংরেজিতে যারা হয়েছে ম্যাকলের ভাষায়, দে আর ইন্ডিয়ান ইন কালার অ্যান্ড ব্লাড, বাট দে আর ইউরোপিয়ান অর ইংলিশ ইন টেস্ট, ইন অপিনিয়ন, ইন মোরালস অ্যান্ড ইন হোয়াট নট। তো এইগুলির থেকে যদি আমরা চিন্তা করি, দেখা যাবে ইংরেজরা চলে যাওয়ার পরেও
আমাদের দেশে ইংরেজি ভাষা রয়েছে, ফরাসি উপনিবেশগুলিতে ফরাসি ভাষা রয়েছে, পর্তুগিজ উপনিবেশগুলিতে আফ্রিকায় রয়েছে। আফ্রিকার প্রায় সব দেশে কলোনি হয়ে গিয়েছিল। সেখানে নবুকির যে উদাহরণ, দ্বিতীয় নাম বইটাতে সাব হেডিং, তাতে বলছে যে আফ্রিকার সাহিত্যে এই বিদেশি ভাষা কীভাবে কাজ করছে। নবুকির বক্তব্য হচ্ছে একটা তাদের এনসাইক্লোপিডিয়া বেরিয়েছে ইংরেজি সাহিত্যের, সেটা 1 নম্বর লেখক হচ্ছে চিনুয়া আচেবে। তো চিনুয়া আচেবেকে নাইজেরিয়ার সাহিত্যের, আফ্রিকান সাহিত্যে না ইংরেজি সাহিত্যের একজন সেরা উপন্যাসিক। নবুকির বক্তব্য হচ্ছে উনি ইংরেজি সাহিত্যের লোক। তো আমরা এইটাকে আফ্রিকান সাহিত্য বলা হচ্ছে কেন? তাদের কনফারেন্স হয়েছিল 1962 সনে, নাম ছিল কি, যে আফ্রিকান নাম হয়েছিল মানে আফ্রিকান লিটারেচার অফ ইংলিশ এক্সপ্রেশন। এখন নবুকির কথা যদি আমরা গুরুত্বের সাথে গ্রহণ করি তাহলে দেখা যাবে ধরেন সালমান রুশদি কি ইংরেজি সাহিত্যিক না ভারতীয় সাহিত্যিক? আপনি তো মনে করেন সালমান রুশদি যে ভাষায় লেখেন, তার বাড়ি জন্ম যেখানেই হোক না কেন, এটা ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক তিনি। আমি এটা নিয়ে তর্ক করবো না, তার লেখার বিষয়বস্তু কি, আমি ভাষার কথাই বলছি। যে অনুরূপভাবে যেমন জেমস জয়েস ইংরেজি সাহিত্যের একজন শ্রেষ্ঠ লেখক গত শতাব্দীর, তিনি জন্মে সূত্রে আইরিশ, এবং তিনি অনেক সময় আইরিশ যে ইংরেজদের দ্বারা কলোনাইজড হয়েছে এই জন্য প্রতিবাদ স্বরূপ তিনি ইটালিতে চলে গিয়েছিলেন, এবং ইটালিতেই তিনি বহুদিন লিখতেন। তারপরে তিনি আবার ফিরে এসেছেন, ইংরেজি ভাষাকে দুমড়ে মুচড়ে গেলিক মিশিয়ে তিনি অনেক ধরনের খেলা করেছেন, যেহেতু প্রতিভা আছে। কিন্তু তার যিনি লিখেছেন শেষ পর্যন্ত এটা ইংরেজি সাহিত্যই, ইংরেজি সাহিত্যের সীমাকে তিনি প্রসারিত করেছেন। তার নিকটতম তুলনা হতে পারে আমাদের বাংলা সাহিত্যে জন কমল কুমার মজুমদার, কিন্তু ওটা ইংরেজি সাহিত্য রয়েছে। এখন সমস্যা হচ্ছে আমরা বাংলাদেশে যারা ইংরেজিতে লিখছেন তারা ইংরেজি সাহিত্য লিখছেন, যেন আমাদের কায়সার হামিদুল হক, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই সেই বিশ্ববিদ্যালয়ের সে ইংরেজিতেই লেখেন। বাংলা জন্য লিখতে পারেন না তা না, একজন 3 ভাষাতে লিখতে পারেন, কিন্তু ওনার প্রধান ভাষা হচ্ছে ইংরেজি। উনি যেটা লিখছেন সেটা হবে ইংলিশ লিটারেচার বাট বেসড ইন বাংলাদেশ। এই জন্য উনি লিখছেন স্ট্রিট, কি যেন পোয়েট্রি অন দ্য স্ট্রিটস অফ ঢাকা, এরকম একটা বই আছে তার। অর্থাৎ ঢাকার রাস্তায় বসে ইংরেজি সাহিত্য লেখা যায়। কিন্তু কখন আমি গোটা জাতি নিয়ে চিন্তা করব, আমাকে দেখতে হবে যে এই দেশে শিক্ষার প্রসার কেন হচ্ছে না। শিক্ষা যদি আপনি প্রসার করতে চান তাহলে আপনি কোন ভাষায় করবেন? আমি সাহিত্য ছেড়ে একটু শিক্ষার বিষয়ে আসছি। যদি দেশের সকল মানুষকে শিক্ষা দেওয়া আমাদের অধিকার, যেমন স্বাস্থ্যের প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার সে 1978 সনে আলমা আতা সম্মেলনে গৃহীত হয়েছিল, কিন্তু সেটার দিকে আমরা কান দিয়েছি প্রায় 50 বছর হচ্ছে না। কাজে শিক্ষা সবার অধিকারটা জাতিসংঘেই স্বীকৃত হয়েছে। শিক্ষার ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা যাবে না, ইউনেস্কো স্বীকৃতি করেছে, কিন্তু বাস্তবে হয়েছে কি আমরা সেটা অধিকার হিসেবে দেই নাই। অধিকার হলে আমাদের জিজ্ঞাসা করতে হবে প্রত্যেকেই মাতৃভাষা শিক্ষার অধিকার আছে না যে কোনো ভাষা শিক্ষার অধিকার আছে? রাষ্ট্র যখন আমরা স্বাধীন করার সংগ্রাম করলাম তখন ধরে নিলাম ইংরেজ শাসনের অবসান হয়েছে, কিন্তু ইংরেজি শাসনের তো অবসান হলো না কেন? অনেকগুলো রাজনীতি আছে। ভাষার ভিতরে আমি অনুবাদ করব, অনুবাদের ভাষাটা কেমন হবে? এইসব প্রশ্ন না গিয়ে আমাদের প্রথমে বলতে হবে যে দেশীয় ভাষা বলতে যেগুলিকে বোঝানো হয় সেগুলি ছাড়া শিক্ষার প্রসার হবে কিনা। যদি হতো তাহলে ইংরেজ আমলের শেষে এই বঙ্গদেশে শতকরা 6 জন মাত্র লোক কেন সাক্ষরতা সম্পন্ন হলো? এখনই কি আমরা চাই শতকরা 100 জন সাক্ষরতা জ্ঞান সম্পন্ন হয়? জাতিসংঘের যে ন্যূনতম নির্দেশ, ইউনেস্কো বলেছে জাতীয় আয়ের শতকরা 6 ভাগ যদি আপনি খরচ না করেন তাহলে নিরক্ষরতা দূর করা যাবে না। যে সমস্ত দেশ দ্রুত নিরক্ষরতা দূর করার চেষ্টা করেছে, আমি অক্ষর জ্ঞানকে শিক্ষার সাথে সমার্থক মনে করছি না। উদাহরণস্বরূপ বলছি যে যদি আপনি মানুষকে নাম দস্তখত শেখাতেও চান তাহলে এই পরিমাণ টাকা পয়সা আপনার খরচ করা দরকার, কিন্তু আমরা কখনোই শতকরা 2 ভাগের বেশি খরচ করি নাই কার্যক্ষেত্রে। তাহলে এইখানে একটা আমরা বলবো না একটা অভিনয় আছে না আমাদের? এই যে মানুষ মুখে একটা মনে একটা, এখন আমার নিজের কাছে নিজের ছায়া খারাপ লাগে। আমরা বলছি যে আমরা শিক্ষার বিস্তার চাই, আমরা জাতীয় স্বাধীনতা চাই, কিন্তু আমরা টাকা বরাদ্দ করছি না। আমাদের 100 টাকা যে খরচ ছিল তার 6 টাকা খরচ করার কথা ছিল, কিন্তু আমরা তো 2 টাকা খরচ করছি। তাহলে বাকি 4 টাকা আমি অন্য কোথাও খরচ করছি, সেটা থেকে একটা আনছি না কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিক্ষা যদি সার্বজনীন করতে চান, আপনার দেশীয় ভাষা শিক্ষাদানের যে বিকল্প নাই, এটা বাংলাদেশের জন্য সারা পৃথিবীতেই প্রমাণিত হয়েছে। এটা নতুন করে প্রমাণ দেওয়ার কোনো দরকার নাই। আমাকে নতুন করে বলতে হবে না পৃথিবী গোল, নতুন করে বলতে হবে না যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এটা যদি প্রমাণ করতে হয় প্রমাণ করা যাবে, কিন্তু আমার 2 মিনিট সময় লাগবে।
যদি এটা প্রমাণ করতে হয়। তো যেহেতু 2 মিনিট সময় আর নাই, আমি এটা প্রমাণ করার বৃথা চেষ্টা ছেড়ে দিলাম। বিশ্বে যদি বাংলাদেশকে আপনি একটা মোটামুটি সম্মানজনক দেশ হিসেবে দাঁড় করাতে চান, আপনার বাংলাদেশের শতকরা 100% লোককে শুধুমাত্র ক্লাস 5 পর্যন্ত নয়, যেটাকে বলা হয় মৌলিক বা বুনিয়াদী শিক্ষা, ওইটুকু শিক্ষা দিতে হবে। সেইটারও পৃথিবীব্যাপী প্রমাণিত অভিজ্ঞতা হচ্ছে দ্বাদশ বর্ষ, 12 বছর স্কুলিং ছাড়া তাকে কোনো পেশাগত শিক্ষায় বলতে যাওয়াটা হলো অত্যন্ত ক্ষতিকর। কিন্তু আমরা সেটাই করছি। এবং ওই পর্যায়ে আপনি এটাই বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কিন্ডারগার্টেনের প্রভাব এত বাড়লো এবং সবগুলো ইংরেজি মিডিয়ামে হলো। আপনি তো এই জিনিসটা চিন্তা করতে না পারেন, তাহলে আপনি শেখ হাসিনার রাজত্ব বুঝতে পারবেন না। শেখ হাসিনার রাজত্ব মানে অলিগার্কি, শেখ হাসিনার রাজত্ব মানে ডেসপোটিজম। তো অলিগার্কি অ্যান্ড ডেসপোটিজম মানে ডেথ অফ ডেমোক্রেসি। এটা তো আমরা কিন্ডারগার্টেনে করেছি। কিন্ডারগার্টেন যে আপনি ইংরেজি, আজকে বাংলাদেশ সর্বত্র ইংরেজি মিডিয়াম কিন্ডারগার্টেন আইন করে বন্ধ করে দেওয়া উচিত। হাই স্কুলে কেন ইংলিশ মিডিয়াম থাকবে? যারা ইংরেজিতে পড়তে চায় তাদের বিশেষ প্রয়োজনে তারা স্পেশাল স্কুলে পড়বে। কিন্তু আপনার মায়ের ভাষা বাংলা, দেশের ভাষা বাংলা, আপনি পড়াশোনা করবেন বাংলায়, ইংরেজি ভাষা শেখাতে কোনো আপত্তি নাই। কিন্তু দেশীয় ভাষায় শিক্ষার মাধ্যমে এটা দুটো কারণ আছে। আপনার দেশের সাহিত্য বিকশিত হবে কিভাবে? এই অনুষ্ঠান যেখানে করেছে ইউপিএল সাধারণত ইংরেজি বই ছাপে, এখন থেকে বাংলা বইয়ের দিকেও আসতেছে না। এটা তো ভালো, ইংরেজি বই থেকে আসতেছে না। এগুলো দেখেন, চিলেকোঠার সেপাই নিয়ে আলোচনা হয়েছে, আজকে মনোজগতের বিউনিফিকেশন নিয়ে আলোচনা হচ্ছে। দেশীয় সাহিত্য যদি বিকাশ না হয় তাহলে আপনার দেশের শিক্ষা বিস্তার হবে না। এবং আবার এটা পরস্পর মুরগি আগে না ডিম আগে আমি বলতে পারবো না, কিন্তু কোনো এক জায়গায় শুরু করতে হবে আমাকে। ডিম দিয়ে শুরু করেন। যদি সাহিত্য না হয়, দেশের মানুষ বলে কি আপনি বাংলা মিডিয়াম করার বিরুদ্ধে আপত্তি কি? বাংলাতে বই নেই। আর এই যে অনুবাদ করলেই, যে অনুবাদটা আমি পড়েছি, এই অনুবাদে অনেক ত্রুটি আমি বের করতে পারি। মানে গুলোর ব্যবহার এত বেশি যে এটা ঠিক বাংলা মনে হয় না, বরং ইংরেজি বোঝা যায়, বাংলা বোঝা যায় না। কিন্তু তারপরে আমি উৎসাহিত করবো এই কারণে, এই যে একজন করলে আরেকটু উন্নতি করার সুযোগ পাবে। একটা খসড়া ড্রাফট হলো আমাদের, কি করে বাংলায় লিখতে হবে। আমি প্রথমে উদাহরণ দিয়েছি, ডিকলোনাইজিং দ্য মাইন্ডকে আমরা করেছি মনোজগতের বিউপনিবেশায়ন। তো এইটাও কিন্তু ইংরেজির চেয়ে কম কঠিন নয়। বিউপনিবেশন কথাটা, এটা হচ্ছে পরাধীনতা থেকে মুক্তি লাভ করা। আমরা উপনিবেশায়ন মানে হচ্ছে পরাধীনতা বন্ধনে আবদ্ধ হওয়া। যেহেতু আমি অক্ষর অক্ষরে অনুবাদ করতে চাচ্ছি, ফলে আমার অনুবাদ পড়া যায় না। আমাদের দেশে যে অনুবাদ চর্চা চলছে, অনুবাদের বই কেনা এত সুপাঠ্য হয় না, কারণ কিছু মনে যদি না করেন, আমরা বাংলাটাও শিখি নাই। এইখানে মির্জা তসলিমা সুলতানা যে আলোচনা করলেন ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী, এখানে সমস্যা ছাত্রছাত্রী কথার মধ্যে যে একটা বৈষম্য আছে, ছাত্রী বাদ দিয়ে শুধু ছাত্র, এটা একদম বিলকুল সত্য কথা। কিন্তু শিক্ষার্থী কথাটাও বাংলা স্বাভাবিক নয়, এটা দুঃখের বিষয়। এটা হচ্ছে বানোয়াট। আমি আগের থেকে, অর্থাৎ কৃত্রিম সংস্কৃতিমূলক বাংলা যে চালু করার চেষ্টা করছি, এর মনে হচ্ছে বাংলা ভাষা স্বাভাবিক হচ্ছে না। যেমন আপনি বলবেন আমি ক্লান্ত হয়েছি, এটাও বাংলা। আমি হয়রান হয়েছি, এটাও বাংলা। কোনটা আপনি বেছে নেবেন? আপনি বলবেন ধন্যবাদ, আমি বলবো শুক্রিয়া। এখন আপনি আমাকে তখন মৌলবাদী বলবেন। এইভাবে কিন্তু বাংলা ভাষা চলবে না। তো চলবে কোনটা? যেটা সহজ করে চলবে সেটাই। শুক্রিয়া কথাটা আরবি সূত্রে আছে। শুক্রিয়ার মূল কথা হচ্ছে শুক্কর, যেটা না ইংরেজি সুগার। এটা আরবি শুক্কর মানে চিনি। তোমার মুখে চিনি পড়ুক, কত সুন্দর কথা। আর ধন্যবাদ আসছে কোথা থেকে? তোমার ধন হোক। ধন্যবাদ মানে হচ্ছে তুমি বড় হও, তোমার পয়সা হোক। তো এটা বিরল সমাজ থেকে উৎপত্তিগুলো বাদ দিলে চলবে না আমাকে। তো ভাষায় এইটাকে বলে ইংরেজিতে রেজিস্টার। আপনার নানা প্রকারের রেজিস্টার থাকে ভাষায়। আমরা বলি এটা শিশুসুলভ ভাষা। আমার কথা বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর বহু সংগ্রহ করেছে, মেয়েলি ছড়া। মেয়েলি ছড়া কি জিনিস? অর্থাৎ যে কথা দেশের মানুষ হাজার বছর ধরে বলে আসছে, মুখে মুখে বিবর্তিত হতে হতে নুড়ি পাথরের মতো মসৃণ হয়েছে, সেটাই হচ্ছে দেশীয় ভাষা। আমাদের ভাষার মধ্যে দুটো বিপর্যয় হয়েছে। একথা আমরা ইংরেজির দাসত্ব করেছি, আর এখন বাংলা করতে গিয়ে যে বাংলা লিখছি এটা ইংরেজির চেয়েও খারাপ। তো মানুষ মনে করে এর তুলনাতে ইংরেজি ভালো। যদি যে বাংলা পড়ে বোঝা যায় না, বরং ইংরেজি বোঝা যায়, তাহলে সেটা চাইতে আমাদের মনে হয় ওই ইংরেজি পড়ে ভালো নয় কি? প্রায় লোকে এটা বলে বরং ইংরেজি পড়ে বোঝা যায়। কারণ মস্কো থেকে যত বই অনুবাদ হয়েছে, কার্ল মার্কসের ক্যাপিটাল যুদ্ধ, এগুলো কোনোটাই বোঝা যায় না। কারণ যারা এগুলো অনুবাদ করেছেন তারা রুশ জানতে পারেন, কিন্তু বাংলা জানেন না। আমি হরে ধরে বলছি, আমি ধরে ধরে বলতে পারবো। এরকম হচ্ছে কেন? কাজে বাংলাটা আমরা ঠিকভাবে শিখছি না, এবং এটা শেখা কোনো গুরুত্বপূর্ণ কাজ মনে করছি না।
বাংলায় শিখলে যেহেতু প্রমোশন পাওয়া যায় না, বাংলায় লিখলে যেমন কোনো খ্যাতি হয় না, সুতরাং বাংলায় লিখবো কেন? নবকি বলছেন যে 1986 সনের দিকে যে আমি এখন থেকে আমি গিউকো ভাষা লিখবো, পত্রিকা লেখা শুরু করলাম। সেই পত্রিকা একসময় ছাপা হতো, এখন সেটা অনলাইনে বের হয়। তার মানে হচ্ছে কি, আফ্রিকাতে যত ভাষা আছে, তিনি বললেন আমাদের ভাষাগুলিকে 100 বছরের কলোনিয়াল করার পরেও হত্যা করা যায়নি, কিন্তু আফ্রিকানদেরকে ধরে নেওয়া যাদের হয়েছিল তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এমন যে মাকারের বিশ্ববিদ্যালয়ে পড়তেন তিনি, মাকারের কলেজে, এবং তিনি তার স্কুলেও বলছেন তাদেরকে তুমি গাধা বলে, তাদেরকে ও ভদ্রলোক মানে নিশ্চিত মানুষ সব কিছু বলে নাই, ওদের পাছার কাপড় খুলে তারপরে 3টা করে ব্যাট মারা হতো যদি মাতৃভাষায় কথা বলতো। আচ্ছা, আমাদের এখানে দেখেছি, আমি একবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে চাকরি করতাম 2001 সনে। তা আমি ওখানে গেলাম, ওখানে এক রেজিস্ট্রার ছিলেন সেই সময়, আমি 1 বছর চাকরি করেছি। এই বারান্দায় ছেলে মেয়েরা বাংলায় কথা বলছে, তিনি কানে ধরে ছাত্রদেরকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্যাট মেরে বলছেন, এইবারে তোমরা বাংলায় কথা বলছিস কেন? তিনি ওটা কিন্তু আবার বাংলায় বলছেন। ভাগ্যিস আমাদের মাস্টাররা ভালো ইংরেজি জানেন না, হ্যাঁ, জানলে তারা আমাদের পিটিয়ে একদম পাছা লাল করে দিত, বুঝতে পারছেন? এইটাই হচ্ছে মনোজগতের উপনিবেশ, এটি হচ্ছে পরাধীন মানসিকতা। এর মধ্যে আছে একটা শ্রেণী বিদ্বেষের কথা আমরা বলতে চাচ্ছি না। আছে আমাদের প্রায় যখন ইংরেজির জায়গায় বাংলা জাতীয় শিক্ষার মাধ্যম হবে কিনা, তখন একটা প্রশ্ন আসে, আঞ্চলিক ভাষাগুলোর কী হবে, বিশেষ করে যারা আদিবাসী এবং ক্ষুদ্র জাতি বলা হয় তাদের কী হবে। এগুলো সবই গুরুত্বপূর্ণ এবং বৈধ প্রশ্ন, কিন্তু মূল প্রশ্ন থেকে দৃষ্টি ছাড়াবার জন্য আমরা নানা গল্প বলি। নবগি ওয়াতিঙ্গোর বইগুলো সারা পৃথিবীতে অনুবাদ হচ্ছে। উনি বললেন আমি ইংরেজির বিরোধী নই, আমিও ইংরেজির বিরোধী নই। বারবার বলছি, তাহলে পৃথিবীতে নানা ভাষা আছে। আমার মূল বক্তব্য শেষ করে আনি। একটা হচ্ছে ভাষার একটা কঠিন সংস্কৃতের কথা বলি, উচ্চাবচতা। উচ্চাবচতা মানে কি? ইংরেজি বলে হায়ারার্কি। ইংরেজি বড় ভাষা, ফরাসি বড় ভাষা, জার্মান বড় ভাষা, বাংলা ছোট ভাষা, উর্দু ছোট ভাষা, অমি আরো খারাপ ভাষা, এই সমস্ত কথা যদি বলি তাহলে এটাকে বলে হায়ারার্কি। কিন্তু পৃথিবীতে মানুষ তো একজনের পক্ষে তো সব ভাষা শেখা সম্ভব না। সব জ্ঞান আমার ভাষায় আছে এটা মনে করা হচ্ছে, আমি বলি এই উচ্চ মন্যতা, এই কমপ্লেক্স আসলে হীনমন্যতাই। তাহলে নানা জাতির ভাষার মধ্যে যোগাযোগ হবে কি? এটার নাম হচ্ছে নেটওয়ার্কিং। এর মধ্যে কোনো উচ্চবচন নাই, সব ভাষাতে আছে। এক ভাষা থেকে আরেক ভাষার যোগাযোগের মাধ্যম হচ্ছে অনুবাদ, তর্জমা। এক সময় তর্জমা করা পাপ মনে করা হতো। আপনারা জানেন 16 শতাব্দীতে 1536 সনে উইলিয়াম টিন্ডেল বলে এক লোককে, উচ্চারণটি বই করতে পারছিলাম, টিন্ডেল TYND এভাবে লেখে, এই ভদ্রলোককে পুড়িয়ে মারা হয়েছিল ইংল্যান্ডে। তার অপরাধ কি ছিল? তিনি বাইবেল ল্যাটিন থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। মনে হচ্ছে ইংরেজি ভাষায় জ্ঞান চর্চা করা যায় না, ইংরেজি হচ্ছে অশ্লীল ভাষা, ইংরেজরাই বলতো। ফরাসি ভাষায় আসেন 17 শতাব্দীর মাঝামাঝি, দেকার্তের মতো লোক, যে তিনি অ্যাপোলজি করে বলছেন যে কেন আমি এটা ফরাসি ভাষায় লিখছি, দেশের বেশি মানুষ বুঝবে বলে। অর্থাৎ ল্যাটিন ভাষায় লেখাটাই ছিল নিয়ম। অথবা নিউটন নামক যে বিখ্যাত পণ্ডিত ইংল্যান্ডের, উনি ল্যাটিন ভাষাতে লিখেছেন, বইয়ের নাম ফিলোসফিয়া, ওই ন্যাচুরালিস, ম্যাথামেটিকা ন্যাচুরালিজম লিখেছে। এই সমস্ত ভাষা আমরা সকলে জানি। আরো একটু পিছনে যান, 200-300 বছর আগে ইটালিতে টস্কানি অঞ্চলের কবি ছিলেন দান্তে। দান্তে সাহেব যখন তার টস্কানার আঞ্চলিক ভাষা লেখা শুরু করলেন, ল্যাটিনে না লেখে, উনি বলেন আমি ল্যাটিন লিখতে পারি। ল্যাটিনে অনেক লিখেছেন উনি, টস্কানার ভাষা লেখেন। তখন তার বন্ধুরা তাকে পরামর্শ দিল, তোমার এই লেখা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, তুমি অমরত্ব লাভে বঞ্চিত হবে। উনি বলেন না, আমার মাতৃভাষা হচ্ছে একটা প্রাণী, ছাগল দেখে বলে ছাগলের ওলানের মতো, তোমরা ল্যাটিনে লেখো, আমি কিন্তু আমার এই মাতৃভাষার এক্সপ্রেশনের থেকে ধার করে আমি এই দুগ্ধ পান করতে চাই। এটা দান্তে নামক বিখ্যাত কবির কথা, তিনি ডিভাইন কমেডি এবং অন্যান্য বই লিখেছেন। আমি এই জন্য বলছি, যারা দেশীয় ভাষায় সাহিত্য চর্চা করেছেন ইউরোপে দেখেন, এখন তারাই অমর হয়েছেন। আর যারা ল্যাটিন করেছেন তারা ভালো, তারা বুক শেলফে আছেন। আমাদের দেশেও এখনো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, এটা সংস্কৃতে লিখবেন নাকি পালিতে লিখবেন না বাংলা লিখবেন, ব্যাপারটা তা নয়। ইংরেজরা মাঝখানে এসে বলল কি, ভারতীয় শিক্ষা ব্যবস্থা ছিল আগে সংস্কৃতে, তখন তারা যে প্রথম যে টাকা বন্টন করা শুরু করলো 1813 সনে টেক্সট বুক বোর্ডের জন্য, তারা যে 10 লাখ রুপিস দিয়েছিল বা 1 লাখ পাউন্ড, বিনিময়ের হার এই অনুসারে, সেটা খরচ করবে কোথায়? আরবি বই, সংস্কৃত বই, এগুলো ছাপানোর জন্য। পরে রাজা রামমোহন রায় চিঠি লিখলেন লর্ড অ্যামহার্স্টকে, এইসব করে টাকা পয়সা নষ্ট করেন না, এগুলো
আপনার ইংরেজি ভাষার পেছনে ব্যয় করেন। এবং সেই ক্রমে আমরা দেখলাম জিনিসটা একদিনই করে না, ইংরেজরা প্রায় 80 বছর অপেক্ষা করেছে ফার্সিকে বাদ দিয়ে ইংরেজি করার জন্য। কিন্তু এখন 80 বছর হয়ে গেছে ইংরেজরা চলে যাওয়ার পর। একটা আমি জানি দুর্জনের ছলের অভাব হয় না, আমাদেরও ছলের অভাব হয়নি। আমাদের ছল ছিল কি, আমরা দক্ষিণ ভারত যেমন হিন্দিকে নেবে না, তারা ইংরেজি পছন্দ করে। উত্তর ভারত বলে হিন্দি নাও, কিন্তু উত্তর ভারত নিজেও হিন্দি নেয় না, তারা ইংলিশ করতেছে এখন, সেখানে ইংরেজি জয় জয়কার। ভারতের ট্র্যাজেডিটা দিয়ে আমাদের অবস্থা বোঝা যায়। পাকিস্তানে কি হয়েছে, আমাদের কি হয়েছে, শ্রীলঙ্কায় কি হয়েছে তা বোঝার জন্য ভারতীয় যথেষ্ট উদাহরণ হিসেবে এটা দিয়ে আমি শেষ করি। ভারতে এখন বলা হচ্ছে ভারতের ট্র্যাজেডি কি, ইন্ডিয়ান লিটারেচার বলে কোনো লিটারেচার নাই। ইন্ডিয়া ইজ লাইক আফ্রিকা, পুরো একটা মহাদেশ। অনেক আফ্রিকাতে যেমন অনেক ভাষা, একটা দুটো ভাষা, আফ্রিকা 17টা ভাষা, যে দু একটা বড় ভাষা, এই যে গিগু, ইগবো, আচ্ছা তারপরে আছে এই যে হাউসা, সাফারি শার্ট, এটা আরবের কাছাকাছি, মানে সফরে যাওয়ার সময় যে শার্ট পরে, জিয়াউর রহমান সাহেব যেটা পড়তে, ওটা বলে সাফারি শার্ট। এগুলো সোয়াহিলি শব্দ আসছে, সোয়াহিলি আরবির মতোই কাছাকাছি। এর কাছে আমহারিক আছে ইথিওপিয়া। আফ্রিকাতে 17টা ভাষা, অথচ মনে করা হচ্ছে যেন গোটা আফ্রিকা যেন একটি ভাষা। এর ব্যাপারে আমি ইউলেবে একটা কোর্স পড়াতে দিয়েছে আমাকে, নাম হচ্ছে ট্রান্সলেশন। তারপর কোলন দিয়ে লিখছে পার্সিয়ান, অ্যারাবিক অ্যান্ড ইন্ডিয়ান লিটারেচার। তা আমি জিজ্ঞাসা করলাম ইন্ডিয়ান লিটারেচার কি জিনিস, আর বলতে পারে না, বলে ইন্ডিয়ান লিটারেচার মানে ইন্ডিয়ান লিটারেচার্স বললে তো হইতো, বলি না। তাই আমি ধরে নিয়েছি ইন্ডিয়ান লিটারেচার মানে এখনো সংস্কৃত, আমি তো হিন্দি বলবো না। অথচ ইন্ডিয়াতে 17টা লিটারেচার, বেঙ্গলি ইজ অলসো অ্যান ইন্ডিয়ান লিটারেচার। এইভাবে আমরা নানাভাবে জায়গায় একটা বন্ধকের মধ্যে পড়েছি। হিন্দির ভয়ে আমি ইংরেজি নিচ্ছি দক্ষিণ ভারতে। আমরা পাকিস্তানে বলে করেছিলাম কি, সিএসপি পরীক্ষা যারা দেবে তারা কি করবে, উর্দুতে দেবে না, তার চেয়ে ইংরেজিতে দেওয়াই ভালো আমাদের জন্য, আমরা তো উর্দুদের সাথে পারবো না। এখন বাংলাদেশে কার সাথে আপনি প্রতিযোগিতা করছেন? ভারতের সমস্যা হলো, ভারতে বলা হচ্ছে দেয়ার ইজ নো অল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, সর্বভারতীয় কোনো ভাষা নেই। এখন বলা হচ্ছে সর্বভারতীয় একটাই ভাষা আছে যেটা উত্তর এবং দক্ষিণ ভারতকে যুক্ত রাখতে পারে। একসময় প্রস্তাব হয়েছিল ওইটা হবে হিন্দুস্তানি। মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদ, জওহরলাল নেহেরু এবং অন্যান্য সকলে বলেছিল আমরা হিন্দুস্তানি করব। মহাত্মা গান্ধীর ভাষা তো গুজরাটি, কিন্তু তার বই সব গুজরাটিতে লিখেছেন। গান্ধী ইংরেজি লিখতেন খুব সুন্দর, কিন্তু তিনি গুজরাটিতে সব লিখেছেন। এই যে হরতাল কথা বাংলায় এসেছে গুজরাট থেকে, গান্ধীর একটু আগে এসে ধর্মঘট ইত্যাদি। এবং গান্ধীর যে বই যেটা অটোবায়োগ্রাফি, যার নাম সত্যের প্রয়োগ, এটা কিন্তু গুজরাটি ভাষাতেই লেখা। এমনকি তার হিন্দসরা যে গুজরাটি ভাষাতেই লেখা, সেগুলি পরে অনুবাদ হয়েছে। আমি এই জন্য বলি অনুবাদ ছাড়া সারা পৃথিবীর ভাষার সাথে সংযোগের কোনো পথ নেই। আমরা যদি সত্যিকারের পথ নিতাম, সিরাতুল মুস্তাকিম নিতাম, আমরা আমাদের ভাষায় শিখবো, আমাদের ভালো জিনিস ইংরেজিতে অনুবাদ করতে চাইলে ইংরেজরা করবে, ইংরেজের সমস্ত সাহিত্য আমরা বাংলায় অনুবাদ করব। এটা করা সম্ভব। এর নিকটতম উদাহরণ হচ্ছে জাপান। জাপান ইংরেজিকে গ্রহণ করেনি, এখনো জাপানে আপনি দেখবেন 9ম শ্রেণী পর্যন্ত কোনো ইংরেজি পড়ানো হয় না। ভিয়েতনামের মতো দেশ 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত কখনো ইংরেজি স্পর্শ করে না বা ফরাসি স্পর্শ করে না। আমরা সেখান থেকে উদাহরণ থেকে শিখতে পারি না। ইউরোপ আমেরিকার ছেলেমেয়েরা শুধু ইংরেজি পড়ে না, তারা ইংরেজির পাশাপাশি আরও 2টি ভাষা শেখে। তো আপনি নিজের ভাষার, নিজের যেগুলো যে ভাষার মধ্যস্থতায় আপনি শিখবেন, সেটা নিজের ভাষা হবে। যার যেটা মাতৃভাষা সেটা হবে। আমাদের যেটা সম্ভব, গারো, সাঁওতাল, চাকমা সবার জন্য নিজ মাতৃভাষায় উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানোর ব্যবস্থা করা সম্ভব। এটা মোটে অসম্ভব নয়। হ্যাঁ, বলতে পারেন তাতে অর্থ বিনিয়োগ করা লাগবে, সম্পদ বিনিয়োগ করা লাগবে এবং কিছু সময় লাগবে। সেটা তো আমরা দিয়েছি। স্বাধীনতার পরে তো আমাদের 78 বছর কেটে গেছে। আমাদের এখানে একটা কনফিউশন হচ্ছে, লোকে মনে করে কি 1948 সালে আমরা স্বাধীন হইনি, পাকিস্তানের সাথে আমরা পাঞ্জা লড়াই হেরে গিয়েছি, তাতে আমরা স্বাধীন হইনি, এটা বলা ঠিক নয়। এখন আজকাল এই জন্য বলছি যে আজকালের দ্বিতীয় স্বাধীনতার কথা একটা বলছে না 2024-এ, এটাকে তাহলে তৃতীয় স্বাধীনতা বলেন, দ্বিতীয় কেন? আসলে স্বাধীনতা মানে ইংরেজ যাওয়ার পরে যে স্বাধীনতা, তারপরে তো আপনার ভাষা পরিবর্তনের কোনো অসুবিধা ছিল না। এমনকি বহু নিন্দিত পাকিস্তান সরকারের পক্ষে একটা কথা বলতে হবে, তারা পূর্ব বাংলার ভাষা হিসেবে বাংলাকে কখনো অস্বীকার করে নাই। সর্ব পাকিস্তানের ভাষা কি হবে, এই প্রশ্নে তাদের সাথে দ্বিমত ছিল। এই যে নিজের পক্ষে যুক্তিকে টেনে নেওয়ার জন্য মানুষ যে কুযুক্তির মানে সঞ্চার করে, এটা হলো দুর্জনের ছলের অভাব না থাকে। আরেকটা উদাহরণ, এখন আসি আমার কথার উদাহরণ দিয়ে বলছে আমাদের বন্ধু শিবলি নোমান, বইয়ের অনুবাদক হিসেবে তাকে অভিনন্দন জানাতে হয়, কিন্তু তা বললে যে আমার একটা উক্তি উনি উচ্চারণ করেছেন, কথাটা ঠিকই। আমি বলেছিলাম বিদেশি ভাষা শিক্ষা দেওয়াটা হচ্ছে পারভার্সন, এর মধ্যে একটা পান বা একটা স্ল্যাশ আছে।
ফরাসি দেশের বিখ্যাত পণ্ডিত জাক লাকন বলে এক ভদ্রলোক আছেন, যার বইপত্র পড়ে আমি মাঝে মাঝে কিছুদিন ব্যবসা করেছি, এখন ছেড়ে দিচ্ছি প্রায়, পড়াবো না। তো উনি বলছিলেন কি, এটা হলো পারভার্সন কথাটাকে উনি ব্যাখ্যা করেছেন আমাকে পের ভার্সন। পের মানে হচ্ছে পিতা, ওদের ভাষায় PER একটু নেচো করে পের, পের মানে হচ্ছে আব্বাজান। পের গরিও বলে একটা বিখ্যাত উপন্যাস আছে বালজাকের। তো ভার্সন মানে ভার্সিও, তাহলে পের ভার্সন মানে বাবার ভার্সন। এই যে মানুষ মুখে একটা মনে একটা, এটাকে বলে পারভার্সন। আমার উচিত, আমি প্রেম করতে বেরিয়েছি বন্ধুর সাথে, কিন্তু আম্মাকে বললাম যে আমি কোচিংয়ে যাচ্ছি, তাহলে দুটো কথা হলো না। বাবাকে বললাম একটা, আমি করি আর একটা। এই জন্য বাবার জন্য যে আরেকটা কথা লুকিয়ে রাখি, মিথ্যা কথা, ওইটার নাম তো পারভার্সন। জওহরলাল নেহরু যখন জেলে ছিলেন 30-এর দশকে, তখন ইন্দিরা গান্ধী বড় হচ্ছেন। তো ইন্দিরার বয়স যখন 14-14 হয়েছে, তখন বাবার কাছে চিঠি লিখতো। এখানে এক চিঠিতে জওহরলাল নেহরু বলছেন, বাবা বলে মানে অর্থাৎ মেয়েকে বলছেন, মেয়ে কিছু উপদেশ দিচ্ছিল, বাবা পাপ কি। তো বাবা এখন মেয়েকে কিভাবে লিখবে জেলখানা থেকে, বলছে তুমি এমন কোনো কাজ করো না মা যেটা বাবাকে বলতে পারবা না, ওইটাই হচ্ছে পাপ। তো এই জন্য বলছি, যেটা বাবার জন্য যে একটা ভার্সন রাখে, ওটাকে পের ভার্সন বলে। আমি এই জন্য, আমাদের দেশ তো একটা ছোটখাটো দেশ নয়। এই যে এখন বাংলাদেশের 17 কোটি লোক, তৎকালীন ভারতের নজরুলের কবিতা 33 কোটি লোক। তো এই দেশকেও দূর থেকে, যে 8000 মাইল দূরের বিলেত থেকে এসে লোক এরা যে শাসন করলো, এটা কি করে সম্ভব হয়েছিল? সব দেশের মানুষ জানতো না যে দেশ তাদের। এটা রাজা উজির সামন্তদের দেশ ছিল 18 শতাব্দীতে, তখন মানুষ ইংরেজকে আরেকটা সরকার মনে করলেও করতে পারে। কিন্তু 20 শতাব্দীতে এসে মানুষ যখন মনে করা শুরু করেছে এটা আমাদের দেশ, মহাত্মা গান্ধীর ঐতিহাসিক কৃতিত্ব হচ্ছে, মানে তার জেনারেশনের, ওইটা জেন জি না, ওইটা জেন এ ধরেন আর কি, ওদের কৃতিত্ব ছিল যে সবাইকে রাস্তায় টেনে নিয়ে আসা। গান্ধীজি প্রথম আবেদন নিবেদনের রাজনীতি থেকে কোটি কোটি মানুষকে রাস্তা নিয়ে আসছে। এটা আমার জন্য গান্ধীজি যে ওষুধ ব্যবহার করেছেন তার মধ্যে একটা বিষ ছিল, ওই যে ট্র্যাজেডি। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছিলেন যে আপনি যে ধর্মকে টেনে আনছেন, এই যে রামরাজ্য করবেন, এটা কিন্তু পরে রক্তগঙ্গা বইয়ে দেবে। এবং ঠিকই হয়েছে, বইয়ে দিয়েছে। তা আমরাও বলছি, মনে রাখবেন সরিষার মধ্যেই ভূত থাকে। তা আমরা যে সরিষা দিয়ে হাসিনাকে তাড়াইলাম, এখন কিন্তু সেই ভূত কিন্তু আমাদের মধ্যে রয়েছে এখনো। ইংরেজি মিডিয়াম ছাড়তে আমরা রাজি নই, কেউ রাজি হবেন না। আমাদের ইউনিভার্সিটিগুলোর নাম দেখেন, কারণ ইউনিভার্সিটির নামটা বাংলা হলে কি অসুবিধা ছিল বলুন? ওই তো ডিপার্টমেন্টের নাম বাংলায় করেন বলে উনি বললেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা এখানে আছে। এই যে মাস্টারদের হীনমন্যতা, এই যে আমাদের ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, এটা বাংলা করলে অসুবিধা কি ছিল? মানে আপনাদের দুইটা নাম রাখবো না আমরা, ট্রেড নাম, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ইউনিভার্সিটি দুটো কি করে আছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দুটো থাকতেই পারে, কোনো সমস্যা নয়। এটা আপনার, এইটাই হচ্ছে মনোজগতের উপনিবেশ। আপনি ইউনিভার্সিটি করার সময় নাম দিলেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, কি আশ্চর্য ব্যাপার। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিশ্ববিদ্যালয়, অসুবিধা নেই। গণ বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে গণ বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছে জাফরুল্লাহ চৌধুরী, ওইটার নাম গণ বিশ্ববিদ্যালয় না। এটা ভাইস চ্যান্সেলর সাহেবকে সামনে রেখে বলছি বলে মনে করেন যে আপনার উদ্দেশ্যে বলছি, এটা দেশের উদ্দেশ্যে বলছি, কারণ এটা আপনার ক্ষমতায় না, আমার ক্ষমতা না। এই যে গলায় যে আমরা একটা কুকুরের লেজের মতো একটা ঝুলাই, এটা কি? এটা হলো কর্পোরেট সাইট। এটা ইউনিভার্সিটিতে মানায়? একেবারেই মানায় না। কিন্তু সেখানে সব ইংরেজিতে লেখা। এয়ারপোর্টে যদি বাংলায় লেখা থাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তারপরে সেটা আবার নাস্তালি করফে লেখা আছে টয়ের হযরত শাহজালাল ঢাকা লেখা থাকে, আর যদি ইংরেজিতে লেখা থাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আপনার এটাতে লেখা থাকতে না কেন? অর্থাৎ মনোজগতের উপনিবেশ। আগে নিজের দিকে তাকান।